বিফল স্বপ্ন লিখেছেন শ্রী স্বপন কুমার। দূরে সিগন্যালের লাল আলোটা জ্বলছে দপদপ করে, যেন কোনো এক হিংস্র দৈত্যের রক্ত আঁখি। হীরাপুর স্টেশন। ট্রেন আসবার খুব বেশি দেরি নেই আর। উত্তর দিকটা ঝাঁ ঝাঁ করছে। এখনই হয়তো এসে পড়বে যন্ত্রদানব, তুমুল শব্দের আলোড়ন তুলে সগর্জনে। হিমঝরা শীতের রাত, 10টা বেজে গেছে কিছুক্ষণ আগে। ছোট স্টেশন, তাই যাত্রীর ভিড় বিশেষ নেই। দু একজন যাত্রী পটলা পুটলি নিয়ে এখানে সেখানে ইতস্তত বসে ট্রেনের জন্যে উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে। আকাশে অজস্র তারার সমারোহ। লাইনের ওপরে সার সার দেবদারু, আমলকি আর পেয়ারা গাছ, একটা বড় ঘোড়া নিম গাছ। শীতার্ত হাওয়া গাছের শাখায় শাখায় মৃদু কাঁপন তুলে শিরশিরিয়ে বয়ে যায়। প্ল্যাটফর্মের প্রান্তে ওভারকোট গায়ে দিয়ে যে লোকটিকে ঘোরাফেরা করতে দেখা গেল, তিনি আর কেউ নন, নবনিযুক্ত ম্যানেজার বিকাশ রায়। তাকে দেখে প্রথম দর্শনেই যে কথাটা মনে হয় তা হচ্ছে, জীবনের কোনো কিছুকে ভয় ডর করে চলবার জন্যে যেন তার জন্ম হয়নি। দোহারা পেশিবহুল দেহ, অটুট স্বাস্থ্য, চলাফেরার মধ্যে একটা আনডন্টেড ভাব। বিশেষ কারণেই তিনি আজ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনটার জন্য প্রতীক্ষা করছিলেন। আজকের ট্রেনে কলকাতা থেকে বিখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জির এখানে আসার কথা আছে। দীপক বিকাশবাবুর দীর্ঘদিনের বন্ধু। কলেজ জীবনে তিনি দীপকের চেয়ে 2 বছরের সিনিয়র ছিলেন, কিন্তু দুজনেরই শারীরিক শক্তি ও সাহসের কথা ছিল কলেজে সর্বজন বিদিত। তাই দীপকের সঙ্গে তার অনেকটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। তারপর বিএসসি পাশ করে তিনি বিলেতে গেলেন ইঞ্জিনিয়ারিং পড়তে। দীপক তার কিছুদিন পরে কলেজ জীবন শেষ করলেও কোনো কাজকর্মের দিকে মাথা ঘামায়নি। সে শুরু করেছিল শৌখিন গোয়েন্দাগিরি। বিলেতে থাকলেও দীপকের খবর বিকাশবাবু কিছু কিছু পেতেন তার বন্ধু বান্ধবদের পত্রের মাধ্যমে। 2-1বার ভারত থেকে আসা 2-1খানি দৈনিক পত্রিকায় দীপকের অসাধারণ সাফল্যের খবর পাঠ করেছেন। তার সারা মন ভরে উঠত গর্বে, আনন্দে। পত্রের মাধ্যমে দীপকের সঙ্গে তার যোগসূত্র বজায় ছিল চিরদিন। দীপক যদিও ঘন ঘন চিঠি লেখবার অবকাশ পেত না, তবু মাঝে মাঝে বিকাশের কাছে 2-1খানা চিঠি লিখত সে। বিলেতে থেকেই সেসব চিঠি পেতেন তিনি, উত্তর দিতেন সেসব চিঠির। তারপর ঘটনার গতি বহুদূর এগিয়ে গিয়েছে। বিলেত থেকে ঘুরে এসে তিনি কিছুদিন একটা ফ্যাক্টরিতে ছোটখাটো কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এমন সময় একদিন খবরের কাগজের পাতায় দেখলেন বিচিত্র বিজ্ঞাপন। হীরাপুর আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরির জন্য ইঞ্জিনিয়ারিং এ অভিজ্ঞ ভালো একজন ম্যানেজার চাই, বেতন আপাতত 400 টাকা। বিজ্ঞাপনটা চোখে পড়বার সঙ্গে সঙ্গেই তিনি ঠিকানাটা দেখে নিয়ে মিলের মালিকের ঠিকানায় দেখা করলেন। কিন্তু সেখানে গিয়ে শুনলেন মিলের মালিক একজন নয়, ওটা হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কনসার্ন। মিলের মোটামুটি অংশীদার 3 জন, 2 জন বাঙালি, একজন রসময় গোস্বামী, অন্যজন বিনয় কুমার সমাদ্দার। প্রত্যেকের 4 আনা করে অংশ। বাকি অর্ধেকের মালিক একজন বিহারি, অম্বিকা প্রসাদ আগারওয়ালা। অবশ্য কাজকর্মের দেখাশোনা করেন বিনয়বাবু, তিনি থাকেন কলকাতায়। তার প্রেরিত নির্দেশেই হীরাপুরের সমস্ত কাজকর্ম চলে। বিনয় সমাদ্দার অবশ্য বিকাশবাবুর সঙ্গে দেখা করে বললেন, তার সেক্রেটারির সঙ্গে দেখা করেই তিনি কথাবার্তা বলেছিলেন। তার মাধ্যমেই তিনি অ্যাপয়েন্টমেন্ট লেটারও পেয়েছেন, তাকে বিশেষভাবে জানিয়ে দেন। ইতিপূর্বে ওই হীরাপুর ফ্যাক্টরিতে কাজ করতে করতে 2 জন ম্যানেজার আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। আর সে মৃত্যু স্বাভাবিক নয়, কে বা কারা নাকি তাদের গলা টিপে হত্যা করেছে।
গলার দুপাশে নীল দাগ দেখে পুলিশ তাই অনুমান করেছে। লোকের ধারণা হীরাপুর ফ্যাক্টরিটা নাকি অভিশপ্ত। তার কারণও অবশ্য আছে। যেখানে এখন ওই ফ্যাক্টরিটা করা হয়েছে সেই জায়গাটাতে বহুদিন আগে ছিল একটা পোড়ো ভুতুরে বাড়ি আর বিরাট একটা ঘন জঙ্গল। বর্তমান মালিকরা ওটা কিনে নিয়ে বাড়িখানা ভেঙে ফেলেন। জঙ্গলগুলো সব কেটে ফেলে সেখানে ফ্যাক্টরির বাড়িখানা তৈরি করা হয়। বিশাল উঁচু পাঁচিল দিয়ে সমস্ত গণ্ডিটা ঘিরে ফেলা হয়। কিন্তু সে বাড়ির অভিশাপ নাকি এখনো দূর হয়নি। মাঝে মাঝেই দেখা যায় অস্ফুট চন্দ্রালোকে ফ্যাক্টরির চারপাশে কারা যেন ঘুরে বেড়ায়। লম্বা লম্বা কালো কালো সব মূর্তি, বিশাল ভয়াবহ তাদের চেহারা, বিভৎস। বাতাসে ভেসে ভেসে বেড়ায় তারা। তাদের সামনে কোনো লোক পড়লে তাকে আর প্রাণ নিয়ে ফিরতে হয় না। বিকাশবাবু চিরদিনই সাহসী আর বেপরোয়া। ঘটনাগুলো যেন তাকে চুম্বকের মতোই আকর্ষণ করে। সঙ্গে সঙ্গে তিনি চাকরিটা গ্রহণ করে সব দিক থেকে প্রস্তুত হয়ে হীরাপুরের দিকে যাত্রা করেছেন। দীপকের ঠিকানা তার জানা ছিল, তাই সেদিন সকালেই তিনি কলকাতায় চিঠি দিয়েছেন। বিশেষভাবে দীপককে অনুরোধ করেছেন হীরাপুরে আসবার জন্যে। উত্তরে দীপক জানিয়েছে সে পরদিন রাতের ট্রেনে হীরাপুর রওনা হচ্ছে বটে, কিন্তু তার এই আকস্মিক যাত্রার কথা যেন সর্বত্র গোপন রাখা হয়। সে আরও জানিয়েছে খবরের কাগজে হীরাপুরের সংবাদ তাকে ইতিপূর্বেই আকৃষ্ট করেছে। এখন বিকাশবাবুর সেখানে থাকাতে তার সুবিধাই হবে। সেই চিঠি পেয়েই বিকাশবাবু আজ রাতে অপেক্ষা করছেন এখানে। এখনই হয়তো ট্রেন এসে পড়বে। হাতে সিগারেটে একটা টান দিয়ে বিকাশবাবু সেটা ছুঁড়ে ফেলে দেন। তারপরে হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখেন। রেডিয়ামের ডায়াল যুক্ত হাত ঘড়ি দেখে বুঝতে পারেন রাত 10:30। সেদিন সকালের ডাকে চিঠিখানা পেয়েছিল দীপক। ছোট চিঠি। খামটা খুলেই দেখতে পেল হাতের লেখাটা তার পরিচিত। নিচের নামটা দেখেই আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে তার মুখ। চিঠিটা এসেছে দীর্ঘদিন পূর্বের বন্ধু বিকাশ রায়ের কাছ থেকে। চিঠিতে তিনি হীরাপুরের বিশদ বর্ণনা করে তাকে সেখানে যাবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। চিঠিখানা পড়ে সে কি করবে ভাবছে, এমন সময় ঘরের মধ্যে প্রবেশ করে রতনলাল। দীপককে চিঠিখানা হাতে নিয়ে চিন্তা করতে দেখে সে প্রশ্ন করে, কিরে, কার চিঠি হাতে নিয়ে এমন তন্ময় হয়ে চিন্তা করছিস? দীপক চিঠিখানা তুলে ধরে রতনের দিকে। রতন সেখানা হাতে নিয়ে আগাগোড়া পড়ে দেখে। তারপর বলে, সব তো বুঝলাম, এখন কি করবি ঠিক করেছিস? দীপক বলে, তুই কি যেতে পারবি আমার সঙ্গে? কি করে যাব বল? তুই তো জানিস আমি নিজেই আজকাল কতগুলো জটিল কেস নিয়ে মাথা ঘামাচ্ছি। তা জানি বলেই তো তোর ওপর চাপ দিচ্ছি না। তবে আমি যেন এই কেসের মধ্যে একটা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। আমাকে হীরাপুরে যেতেই হবে রতন। আফটার অল, দীর্ঘদিন পর আজই একটা ইন্টারেস্টিং কেস হাতে পেয়েছি। রতনকে কলকাতার সমস্ত কাজকর্মের ভার দিয়ে দীপক সেই দিনের বিকেলের ট্রেনে রওনা হলো হীরাপুরের দিকে। বিকেল 5:30টায় ট্রেন কলকাতা ছাড়ল। হীরাপুর পৌঁছবে ঠিক রাত 10:30 থেকে 11টার মধ্যে। দীপক ছিল সেকেন্ড ক্লাসের যাত্রী। গাড়িতে প্রচুর ভিড় থাকলেও সেকেন্ড ক্লাসগুলো প্রায় ফাঁকাই ছিল। দীপক যে কম্পার্টমেন্টে উঠেছিল সেটা ছিল একেবারে ফাঁকা। হাওড়া থেকে গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই দীপক সিটের ওপর হোল্ডলটা বিছিয়ে দিয়ে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। মনোসংযোগ করল একখানা বিলিতি উপন্যাসের পাতার মধ্যে। ট্রেন ছুটে চলেছে। বৈকালিক হাওয়া হু হু করে প্রবেশ করছে গাড়ির মধ্যে। গায়ের শার্টটার হাত দুটোর বোতাম এঁটে তার ওপর
একটা গরম কোট চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত হলো দীপক। অগ্রহায়ণের প্রথম সপ্তাহ থেকেই খুব শীত পড়েছে এবার। পরের স্টেশনে গাড়ি থামতেই একজন লোক গাড়িতে উঠে বসল। দীপক একটু মনোযোগ দিয়ে তার চেহারা দেখে নিল। একবার ভালো করে দেখলেই যে কোনো লোকের মূর্তি তার মনের পর্দায় আঁকা হয়ে যায়। দোহারা চেহারা, প্রায় 6 ফিট লম্বা, নাকের ওপর বাঁ দিকে একটা বড় জড়ুল চিহ্ন, সরু গোঁফের রেখা, পরনে স্যুট, অবশ্য সাধারণ সুতির স্যুট, বেশি দামি নয়। ঠিক এই চেহারার লোককে সেকেন্ড ক্লাসে ভ্রমণ করতে দেখে দীপক যেন একটু অবাক হলো। নমস্কার স্যার। সামনের বেঞ্চে বসে লোকটা আকস্মিকভাবে আলাপ শুরু করে। জি নমস্কার, দীপক বলে, কিন্তু আপনাকে তো মোটেই চিনতে পারছি না। চিনবেন কেমন করে? আমি তো আর আপনার মতো বিখ্যাত ব্যক্তি নই। লোকটার স্বর বিনয়ে গদগদ। তা তো জানি, কিন্তু আপনি কি আমাকে চেনেন? চিনি মানে বিলক্ষণ চিনি। আপনি বিখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। পুলিশ মহলে এক ডাকে সকলে চেনে আপনাকে। আর অপরাধী মহলও আপনার নামে সন্ত্রস্ত। খবরের কাগজে বহুবার আপনার ছবি ছাপা হয়েছে। এই তো সেদিন চায়না লজ মিস্ট্রি যখন আপনি সলভ করলেন, তখন আপনার সুনাম বাংলার সব কাগজে বড় বড় হরফে ছাপা হয়েছিল। আশ্চর্য, লোকটা তাকে এত ভালোভাবে চেনে। দীপক চিন্তিত হয়ে পড়ে। কিন্তু সে তো তাকে একেবারেই চিনতে পারছে না। তবে কি সে শত্রুপক্ষের নিযুক্ত গুপ্তচর? দীপকের মাথার মধ্যে সব কেমন যেন এলোমেলো হয়ে যায়। পকেট থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নি সঞ্চার করে দীপক। অপরিচিত লোকটির দিকেও একটা সিগারেট এগিয়ে দেয়। সিগারেটটা নিয়ে আগুন ধরাতে ধরাতে লোকটি বলল, তারপর যাচ্ছেন কত দূর? সঠিক স্থান বলবে কিনা একবার ভেবে নেয় দীপক। মিথ্যা কথা বলে লাভ নেই। তাছাড়া লোকটি যখন একটু পরেই দেখতে পাবে সে কোন স্টেশনে গাড়ি থেকে নামছে। আপাতত গন্তব্যস্থান হীরাপুর। হীরাপুর? দ্যাট মিস্টিরিয়াস হীরাপুর? লোকটার কণ্ঠস্বর রহস্যপূর্ণ বলে মনে হয়। একটু থেমে বলে, আপনার মতো লোক যে হীরাপুর রহস্য নিয়ে মাথা ঘামাবেন তা আশা করিনি। তার মানে? দীপক অপরিসীম বিস্ময়ে প্রশ্ন করে। মানে কিছু নয়, কেসটা এমন কিছু কঠিন নয়, এই আর কি। আমার যতদূর মনে হয় সবকিছুর মূলে একটা ম্যালিস। বাট দি থিং ইজ, হু ইজ দ্যাট ম্যান? কে কে সেই শয়তান? আপনি কি হীরাপুরের সঙ্গে পরিচিত? পরিচিত মানে? আমিও যে ওখানেই যাচ্ছি। আমিও হীরাপুর স্টেশনেই নামবো। ভালো কথা, একসঙ্গে সবটুকু পথ অতিক্রম করা যাবে। সেটা আমারই সৌভাগ্য দীপক বাবু। আই উইল বি প্রাউড টু থিঙ্ক দ্যাট ইউ আর মাই কোম্পানি, অ্যাট লিস্ট ফর সাম আওয়ার্স। অন্তত কয়েক ঘন্টার জন্যেও আপনি আমার সঙ্গী হয়েছেন। লোকটা হো হো করে হেসে ওঠে, প্রাণ খোলা ধরনের হাসি। পথের মাঝে এরকম একজন অনাবশ্যক বন্ধুর জন্য দীপক আদৌ প্রস্তুত ছিল না। তাছাড়া লোকটা তার নারী নক্ষত্র জানে, অথচ সে তার সম্বন্ধে একটি কথাও জানে না। সমস্ত পরিবেশটাও দীপকের যেন কেমন অস্বস্তিকর বলে মনে হয়। আপনারও সময় জমবে, নিশ্চয়ই কোনো অসুবিধাই নেই? দীপক প্রশ্ন করে একটু চিন্তা করে। কোনো অসুবিধে নেই, দীপকের দিকে চেয়ে লোকটা বলে। কিন্তু এমন প্রখ্যাত লোক আমি নই যে নাম শুনেই চিনতে পারবেন। আমার নাম লোকেন হালদার। কলকাতায় থাকেন বোধ হয়? না, হাওড়ায় আমার বাড়ি, কলকাতায় চাকরি করি। দীপক আর কথা বাড়ায় না, বাইরের দিকে দৃষ্টিকে মেলে ধরে। সন্ধ্যা নেমে এসেছে। পৃথিবীর বুকে আধার জবনিকার আবরণ ছড়িয়ে গুড়ি মেরে অন্ধকার নেমে এসেছে। পশ্চিম দিগন্তের রক্ত আভা মিলিয়ে গেছে। পথের দুপাশে আম, সুপারি ইত্যাদি গাছগুলির চারপাশে জোনাকিরা উঠছে, তাদের টিমটিমে লণ্ঠন নিয়ে। আকাশে তারার সমারোহ, এখনো চাঁদ ওঠেনি। আধারে
আচ্ছন্ন দিকতট কেমন যেন রহস্যময়। শোঁ শোঁ শব্দে বয়ে যায় ঠান্ডা হাওয়া। দীপক কোটের বোতামগুলো ভালো করে এঁটে দেয়। হীরাপুর স্টেশনে গাড়ি থামলো রাত ঠিক 10:40-এ। গাড়ি থেকে নেমে সামনের দিকে এগোতেই দীপকের পিঠে কার হাতের স্পর্শ পড়ল যেন। চমকে চেয়ে দেখে তার পেছনে হাসি মুখে দাঁড়িয়ে স্বয়ং তার বন্ধু ও হীরাপুর আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরির ম্যানেজার বিকাশ রায়। দীপকের সহযাত্রী ভদ্রলোক দীপকের সঙ্গেই আসছিল। এবার সে দীপকের দিকে চেয়ে বলে, আচ্ছা তাহলে আমি চলি দীপক বাবু, গুড বাই। গুড বাই মিস্টার হালদার। কথাটা শেষ করেই দীপক বিকাশবাবুর সঙ্গে সঙ্গে এগিয়ে চলে। ও ভদ্রলোককে তো চিনতে পারলাম না। বিকাশবাবু দীপকের দিকে চেয়ে প্রশ্ন করেন। আমিও খুব বেশি চিনি না, শুধু জানি নাম লোকেন হালদার, কলকাতা থেকে হীরাপুরে আসছেন। আশ্চর্য তো, এরকম ব্যাপার তো আগে কখনো শুনিনি। ট্রেনে আলাপ হলো, আলাপি ভদ্রলোক নিজেই নিজের পরিচয় দিলেন। তাছাড়া আমাকে উনি আগে থেকেই চিনতেন। সে কি? হ্যাঁ, খবরের কাগজে ছবি দেখে কিংবা লোকের মুখে শুনে। কিন্তু আমি শুধু একটা ব্যাপার বুঝতে পারছি না। কি ব্যাপার? ভদ্রলোক হঠাৎ বিনা প্রয়োজনে স্বেচ্ছায় এভাবে আমার সঙ্গে পরিচিত হলেন কেন? কি ওর স্বার্থ? কেমন যেন গোলমাল লাগছে। সেটা পরে চিন্তা করা যাবে। এখন চলো বাংলোর দিকে যাওয়া যাক। তাই চলো, কাজে হাত দেবার পূর্বে এখন কিছু বিশ্রাম অবশ্য প্রয়োজন। দুজনেই গল্প করতে করতে ডিস্ট্রিক্ট বোর্ডের সরু রাস্তা ধরে এগিয়ে চলে কোম্পানির বাংলোর দিকে। সকালে ঘুম থেকে উঠে দীপক এসে বসে চায়ের টেবিলে। বিকাশবাবু সকালে উঠেই কাজকর্মের চাপে বেরিয়ে গেছেন ফ্যাক্টরির দিকে। দীপকের চা ও খাবার নিয়ে এসেছিল একজন বালক ভৃত্য। সঙ্গে ছিলেন দোহারা চেহারার একজন ভদ্রলোক, প্রৌঢ়, বয়স 45-এর কাছাকাছি। চেহারার মধ্যে একটা কেমন যেন ব্যস্ত সমস্ত ভাব। সবসময় অহেতুক স্মার্টনেস দেখাবার প্রচেষ্টা, যেন বয়সটা নেহাত কাঁচা। লোকের চোখে এমনই একটা ভাব ফুটিয়ে তোলবার জন্যে তিনি সবসময়ই সচেষ্ট। স্যার দেখছি ঘুম থেকে উঠেছেন। ভদ্রলোক হাসি মুখে কথা শুরু করলেন। হ্যাঁ, আমি এর চেয়ে একটু সকালেই ঘুম থেকে উঠে থাকি, কিন্তু কাল রাত্রে ট্রেন জার্নিতে বড্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। দীপক সাধারণভাবেই কথাগুলো বলল। তা তো বটেই, তা তো বটেই, ভদ্রলোক গদগদ ভাবে বলেন। তাছাড়া আপনারা হলেন গিয়ে কলকাতার শৌখিন বড়লোক, একটু বেলাতে ওঠাই তো স্বাভাবিক। দীপক বুঝতে পারে বিকাশবাবু তার এই ধরনের পরিচয়ের কথাটাই এখানে জানিয়েছেন। তাই সে বলে, বড়লোক বলে নয়, বেশি বেলায় ঘুম থেকে ওঠা যে কোনো লোকের পক্ষেই খারাপ। তা তো বটেই, তা হচ্ছে কি, আমরা নেহাত কারখানার মাইনে করা কেরানি, আমাদের সঙ্গে কি আপনাদের তুলনা হয়? ও, আপনি হচ্ছেন এখানকার কর্মচারী? দীপক প্রশ্ন শুরু করে। তা তো বটেই, অবশ্য কর্মচারী ঠিক নয়, সরকারবাবুও বলতে পারেন। সাথে খাতাপত্র রাখা, কুলিদের মজুরি দেওয়া, হাজিরা ঠিক রাখা, এই সব কাজ আমার। খুব খাটতে হয় বোধ হয়। তা তো বটেই, বিনা কাজেই কি আর কোম্পানি মাইনে দেয়? দীপক বুঝতে পারে তা তো বটেই কথাটার ওপর ভদ্রলোকের একটা অকারণ ঝোঁক আছে। অনেক লোকেরই বিভিন্ন কথার ওপর এ ধরনের ঝোঁক থাকে। দীপক আবার বলে, বিকাশবাবু বোধহয় কাজে বেরিয়ে গেছেন, তাই না? তা তো বটেই, তার উপরেই তো কোম্পানির সব দায়িত্ব। সে কথা জানি। আচ্ছা, বিকাশবাবু লোক কেমন বলে মনে হয়? ও, নতুন ম্যানেজার একেবারে দেবতার তুল্য লোক স্যার। ওরকম লোক খুব কম দেখা যায়। আপনি তার বন্ধু বলেই বলছি না, সত্যি তার মতো ম্যানেজার এর আগে এখানে আসেনি। আপনার নামটা কিন্তু জানা হলো না সরকার মশাই, এহেন আলাপেও। তা তো বটেই, আমার নাম অতুল্য ঘোষ। আপনি এ মিলে কতদিন কাজ করছেন অতুল্য বাবু?
চায়ের কাপে চুমুক দিয়ে দীপক প্রশ্ন করে। অতুল্যবাবু সামনের চেয়ারটায় বসে গলার কমফর্টারটা ভালো করে জড়িয়ে নেন। তারপর বলেন, তা প্রায় বছর 6 তো বটেই। 6 বছর? তাহলে তো অনেকদিন হলো আপনি এখানে। তা তো বটেই, আমি বেশ ভালোভাবেই কাজ করি বলে মালিক আমার উপর খুব সন্তুষ্ট। বিনয়বাবু তো বলছিলেন, এরকম কর্তব্যপরায়ণ সরকার মশাই বড় একটা দেখা যায় না। সত্যি কথা, আমি তো আপনাকে দেখে আজই খুব খুশি হয়েছি অতুল্যবাবু। সত্যি আপনার তুলনা নেই। তা তো বটেই। হঠাৎ কথাটা বলে ফেলে অতুল্যবাবু কেমন যেন লজ্জিত হয়ে পড়েন। জিনিসটা কতকটা আত্মপ্রশংসার স্তরে গিয়ে দাঁড়ায়। কিন্তু তিনি একটু ভ্যাবাচাকা খেয়ে যান। কোনো কথা বের হয় না তার মুখ থেকে। আপনি যেন লজ্জিত হয়ে পড়লেন বলে মনে হচ্ছে। দীপক একটু মোলায়েম সুরে বলে, লজ্জিত ঠিক নয়, আমি ভাবছি আপনি কি ভাবছেন। কিছুই ভাবিনি। সত্যি কথা বলতে গেলে আপনার কথা বলবার ভঙ্গিটা বড় সুন্দর। বারবার প্রশংসায় অতুল্য ঘোষ খুশি হয়ে ওঠেন। আর একবার গলার কমফর্টারটা ভালো করে জড়িয়ে নিয়ে বলেন, হ্যাঁ, সে কথা একবার মনিবও বলেছিলেন বটে। ঘন ঘন মনিবের রেফারেন্স দীপককে কেমন যেন কৌতূহলী করে তোলে। সে প্রশ্ন করে, ম্যানেজার বাবুরা আপনাকে কোনো কথা বলেন না সরকার মশাই? ম্যানেজার বাবুরা? রাম রাম, এ কথা বলবেন না স্যার। ওরা তো এখন সব প্রেত লোকে। প্রেত লোকে? দীপক প্রশ্ন করে। তা তো বটেই, একমাত্র বর্তমান ম্যানেজার বাবু ছাড়া। তিনি বোধহয় প্রেতলোকে ভ্রমণ করবেন না, কি বলেন অতুল্যবাবু? তা তো বটেই। তারপরেই অতুল্য ঘোষ যেন মিইয়ে যান। দীপকের অদ্ভুত ধরনের কথাগুলো তার মনের ওপর যেন খানিকটা রেখা ফেলে। তিনি বোকার মতো সেজে বলেন, আপনার কথাগুলো যেন কেমন অদ্ভুত স্যার, সব সময় ঠিক বোঝা যায় না। এই ধরুন আপনি বললেন। অতুল্যবাবুর কথা শেষ হয় না। বাইরে থেকে ভেসে আসে কোলাহল। অনেকগুলি লোক একসঙ্গে যেন চিৎকার করে ওঠে। দূর থেকে ভেসে আসে কোলাহলের শব্দ। কিসের শব্দ অতুল্যবাবু? দীপক উৎকীর্ণ হয়ে ওঠে। বুঝতে পারছি না তো স্যার, তবে মনে হয় কারখানার দিক থেকে আসছে শব্দটা। চলুন দেখে আসা যাক। তাই চলুন। আবার কোনো কিছু ঘটেনি তো? কে জানে। আচ্ছা, ভুতুড়ে মিলের পাল্লায় পড়া গেল, যা হোক। এ মাস শেষ হলেই চাকরিটা ছেড়ে দিয়ে মানে মানে বিদায় নেব। এমন সময় সেখানে এসে দাঁড়ায় বিকাশবাবুর একমাত্র সুন্দরী মেয়ে অনিতা। ধীর কণ্ঠে অতুল্যবাবুর দিকে চেয়ে বলে, কি অতুল্যবাবু, সকালে উঠেই তো আবার একে বিরক্ত করতে আরম্ভ করে দিয়েছেন। আপনার বক্তৃতার পাল্লায় পড়লে। অতুল্যবাবু কেমন যেন থমকে দাঁড়ান। দীপক অনিতাকে আগে দেখেনি। সে ছিল কোয়ার্টারের কোণে ছোট্ট ঘরটাতে। দীপক বুঝল অনিতাই তার খাবার করে দিয়েছে। অতুল্যবাবু এসেছেন শুধু সেই ক্রেডিটটুকু নিতে তার কাছ থেকে। দীপক প্রশ্ন করল, বিকাশ কি কারখানার দিকে গেছে? অনিতা বলল, হ্যাঁ কাকাবাবু। তাহলে আমাকে একবার যেতে হবে সেখানে। ভালো করে গলায় কমফর্টারটা জড়াতে জড়াতে অতুল্য ঘোষ উঠে দাঁড়ান। দীপক তার সঙ্গে সঙ্গে এগিয়ে যায় কারখানার দিকে। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখে বেলা 9:15। প্রচন্ড গোলমাল শুরু হয়ে গেছে সারা কারখানা জুড়ে। সকলে হতভম্বের মতো ইতস্তত ছোটাছুটি করছে। কেউ বা বোকার মতো ফ্যালফ্যাল করে তাকাচ্ছে। অনেকে অকারণ চিৎকার শুরু করে দিয়েছে। সামনেই দেখা হয় বিকাশবাবুর সঙ্গে। দীপক আর অতুল্যবাবুকে এগিয়ে আসতে দেখে বিকাশবাবু সেদিকেই দৌড়ে আসেন। দীপকের দিকে চেয়ে বলেন, এভাবে একটার পর একটা দুর্ঘটনা যে কেন ঘটছে তা কিছুই বুঝতে পারছি না দীপক। দুর্ঘটনা? দীপক বিস্মিত হয়ে প্রশ্ন করে। হ্যাঁ, কোণের বড় মেশিনটা চালু হয়ে হঠাৎ সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে মোট 2 শ্রমিককে জখম করেছে। দীপক নীরব থাকে। অতুল্য ঘোষ বিড়বিড় করতে থাকেন, তখনই বলেছিলাম
ভুতুড়ে কারখানা বন্ধ করা উচিত, মালিকরা শুনলেন না। এর চেয়ে বোধহয় অন্য কোথাও চাকরির চেষ্টা। বিকাশ রায় ধমক দেন, আপনার বক্তৃতা থামান সরকার মশাই। যদি কাজ করতে না চান অন্যত্র চেষ্টা করুন। তাই বলে কুলিদের মধ্যে মিথ্যা গুজব ছড়াবেন না। তা তো বটেই, তা তো বটেই। আমি কি আর এই ফ্যাক্টরি আঁকড়ে পড়ে থাকি স্যার? মালিক বললেন তাই। বাধা দিয়ে দীপক বলে, বাদানুবাদ পরে হবে বিকাশ, এখন আমি একবার জায়গাটা দেখতে চাই। আশা করি কোনো অসুবিধা হবে না। বিকাশবাবু বললেন, না না, চলো না, দেখবে ওধারে। দুজনে এগিয়ে যায় মেশিন ঘরের দিকে হনহন করে। খুব ভালো করে মেশিনটা পরীক্ষা করে দেখে দীপক বলে, এটা দুর্ঘটনা নয় বিকাশ, স্বেচ্ছাকৃত ঘটনা। স্বেচ্ছাকৃত? তার মানে? হ্যাঁ, ভালো করে লক্ষ্য করলে তুমিও দেখতে পাবে। মেশিনটা ভেঙে যায়নি, এর নাটটা আলগা করে রাখা হয়েছিল বলে ওটা খুলে পড়ে গেছে গোটা মেশিনটা। কেউ বোধহয় ইচ্ছে করে আগেই নাটটা আলগা করে রেখেছিল। আশ্চর্য তো। আশ্চর্য কিছু নেই, মেশিন ঘরের চাবিটা থাকে কার কাছে? সেটা থাকে স্টোর কিপার হরদেও পাণ্ডের কাছে। হরদেও পাণ্ডে কতদিন এখানে কাজ করছে? তা প্রায় বছর দেড়েক, কি তার কিছু বেশি। মালিকদের কাছ থেকে নিয়োগপত্র নিয়ে এসে এখানে যোগ দিয়েছিল সে। ভালো কথা, তাকে একবার এখানে ডেকে আনতে পারবে? এখানে কেন, বাংলোয় চলো, সেখানেই তাকে ডেকে নিয়ে যাওয়া হবে। ধীরে সুস্থে যা জানবার। ভালো কথা, এখন এদিককার মতো কাজ শেষ করে ফেলো, দুজনেই একসঙ্গে বাংলোর দিকে যাওয়া যাক। কাজও কিছু বাকি নেই, আজকের মতো মিল বন্ধ থাকবে বলে ডিক্লেয়ার করেছি। খুব ভালো কথা, তবে চেষ্টা করো মজুররা যেন কোম্পানি ছেড়ে চলে না যায়। না, সেজন্যই তো অতুল্যবাবুকে তখন ধমক দিলাম। ভালো করেছ। এখন দেখা যাক হরদেও পাণ্ডের কি খবর মেলে। দীপককে বেশ একটু চিন্তিত মনে হয়। হরদেও পাণ্ডের খবরটা যেমন জমকালো, লোকটার চেহারা কিন্তু ঠিক সেরকম নয়, রোগা চেহারা, শীর্ণকায় হলেও লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি, গায়ের রং মিশমিশে কালো। চেহারার মধ্যে একটা রুক্ষতা প্রথম দর্শনেই চোখে পড়ে। কথাবার্তা বলে ভাঙা বাংলায়। নমস্তে স্যার, বিকাশবাবুর দিকে চেয়ে বলে হরদেও পাণ্ডে। আমাকে তলব দিয়েছেন কেন? কিছু কথা আছে হরদেও। এ বাবু আমার বন্ধু, ইনি তোমাকে গোটা কয়েক কথা জিজ্ঞেস করতে চান। বহুত আচ্ছা স্যার, কি কথা বলুন। দীপক ভালো করে হরদেও পাণ্ডের আপাদমস্তক এতক্ষণ ধরে লক্ষ্য করছিল। এবারে সে প্রশ্ন করে, কলঘরের চাবি কার জিম্মায় থাকে হরদেও? আগে আমার। কারখানার কাজ বন্ধ হয় কটায়? সাধারণত 6টার মধ্যে। তারপর তোমার কাছে চাবি জমা দিয়ে যায় কে? আগে সরকারবাবু কুলিদের হিসেব মিলিয়ে রেজিস্ট্রারি খাতায় সব লিখে রাখেন, তারপর তিনি চাবি রেখে যান আমার কাছে। সকালে তুমি কারখানা খোলো তাহলে? আগে ঠিক বলেছেন হুজুর, সকাল 8:30টায় আমি কারখানা খুলি। মিলের সিটি বাজলেই 9টার সময় কুলিরা এসে কাজ শুরু করে দেয়। কাল তুমি ঠিক সময়ে চাবি পেয়েছিলে? আগে হ্যাঁ, কিন্তু একটা কথা স্যার। বলো। কাল রাতে আমি আমার ঘরের মধ্যে চাবিটা খুঁজে পাইনি, অনেক খুঁজেও পেলাম না। অথচ আজ সকালে উঠে দেখলাম চাবিটা ঠিক আমার ঘরের মেঝেতে পড়ে আছে। আমি সেটা কুড়িয়ে নিয়ে নিশ্চিন্ত মনে এসে কারখানা খুলে দিলাম। এখন আপনি জিজ্ঞেস করছেন বলে এ কথা মনে পড়েছে। তোমার সব কথা ঠিক মনে আছে তো? আগে হ্যাঁ স্যার, আজ এখানে দুর্ঘটনা ঘটলো বলেই ও কথাগুলো আমার মনে পড়ল। ভেরি গুড, আমার যা জানবার তা জানা হয়ে গেছে বিকাশ, তুমি এখন একে যেতে বলতে পারো। নমস্কার জানিয়ে হরদেও পাণ্ডে প্রস্থান করে। বিকাশ রায়ের দিকে চেয়ে দীপক বলে, এই দুর্ঘটনার বিষয়টা থানায় ডায়েরি করে দাও বিকাশ। দিস কেস শুড বি ইন্টিমেটেড টু দ্য পুলিশ। ঠিকই বলেছ,
আমি অতুল্যবাবুকে দিয়ে এক্ষুনি থানায় সংবাদ পাঠাচ্ছি। দীপক চিন্তিতভাবে বলে, কিন্তু এ ধরনের দুর্ঘটনায় কার কি স্বার্থ? এমন তো নয় যে এই অঞ্চলের কোথাও কোনো গুপ্তধন সঞ্চিত আছে। শুনে বিকাশবাবু বলেন, তা তো নয়ই, কিন্তু এটাও ঠিক যে এর সঙ্গে জড়িত রয়েছে কোনো একটা ম্যাক্সিম। আমি চাই সে রহস্যের জাল ভেদ করতে। সেজন্য আমিও কাল কলকাতা ছেড়ে হীরাপুরে এসে বসে আছি। কিন্তু দীপক কথাটা শেষ করে না। চিন্তার অতলে তলিয়ে যায় তার মন। সেদিনই বিকেলবেলা দীপক ফ্যাক্টরির গণ্ডির বাইরে এসেছিল একটু ঘুরে বেড়াবার ইচ্ছা নিয়ে। তাছাড়া হীরাপুর জায়গাটা তার এখনো ভালো করে দেখা হয়নি। ফ্যাক্টরির বাইরে একটা লম্বা সুরকির রাস্তা এগিয়ে গেছে সোজা নদীর দিকে। হীরাপুর ফ্যাক্টরি থেকে দামোদরের দূরত্ব বেশি নয়। হাঁটা পথে মিনিট 20 সময় লাগে নদীর ধারে পৌঁছতে। সন্ধ্যা হতে খুব বেশি দেরি নেই আর। অস্তয়মান সূর্যের রাঙা আভা পশ্চিম দিগন্তের গায়ে আবির মাখিয়ে দিয়েছে। নদীর দিক থেকে ফুরফুরে হাওয়া বইছে। পথের দুপাশে গাছের ডালে ডালে পাখিদের কলকাকলি সান্ধ্য পরিবেশকে মনোরম করে তুলেছে। সত্যি সৌন্দর্য হীরাপুরের আছে, দীপক মনে মনে স্বীকার না করে পারে না। এই অপরূপ লাবণ্যময়ী হীরাপুরের কোনো এক গোপন কোণে যে একটা ভীষণ চক্রান্তের বিষবাষ্প উদ্বেলিত হয়ে উঠেছে, এ কথা ভাবতে দীপকের খুব দুঃখ লাগে। নদীর তীরে বালুকাময় ভূমির ওপর ধীরে ধীরে দীপক এসে বসে পড়ে। পাক খেয়ে খেয়ে এগিয়ে চলেছে দামোদর ফেনিল আবর্তের সৃষ্টি করে। দূর দূরান্তে অস্পষ্ট চিত্র। আকাশের সাথে পৃথিবী যেন নিবিড় কোলাকুলি করছে। এ কি দীপক বাবু যে? পেছন থেকে কে যেন আহ্বান জানায়। চমকে ওঠে দীপক। সেদিকে তাকায় ঘাড় ফিরিয়ে। দেখে তার পেছনে হাসি মুখে দাঁড়িয়ে আছে লোকেন হালদার, তার হীরাপুর যাত্রার সেই সহযাত্রী। নমস্কার স্যার, লোকেন হালদার শুরু করে। নমস্কার মিস্টার হালদার। তারপর নদীর ধারে কি মনে করে? ঠিক যা মনে করে আপনি এখানে এসেছেন মিস্টার চ্যাটার্জি, মানে ভ্রমণের উদ্দেশ্যে। ও বুঝেছি, কিন্তু বুঝতে পারছি না শুধু একটা কথা, আপনি এত ঘন ঘন আমার আশেপাশে ঘুরছেন কেন? দীপকের কণ্ঠস্বর যেন এবার একটু রুক্ষ বলে মনে হয়। সে কি কথা স্যার? লোকেন হালদার বিস্মিত কণ্ঠে পাল্টা প্রশ্ন করে। আমি আপনার পাশে পাশে ঘুরছি মানে? ঠিক তাই, কিন্তু তাতে আমি কিছু মনে করছি না। আমার শুধু একটা প্রশ্ন, হীরাপুরের ব্যাপারটিতে আপনার কি স্বার্থ লোকেন বাবু? আমার কোনোই স্বার্থ নেই তো। আপনার সঙ্গে সেদিন দেখা হলো পথে। আপনি বললেন আপনি হীরাপুরের কেসটা সলভ করার জন্যই এদিকে আসছেন। তাই এ ধরনের কৌতূহল এসে বাসা বেঁধেছিল আমার মনে। যদি আপনি আপত্তি করেন আমি কিছুই জিজ্ঞেস করব না দীপক বাবু। বেশ, আপনার কথাই না হয় মেনে নিলাম, কিন্তু বলুন তো আপনি কেন হঠাৎ কলকাতা ছেড়ে হীরাপুরের দিকে যাত্রা করলেন? হাসতে হাসতে লোকেন হালদার বলে, আরে এ তো সাধারণ কথা। আমার মাসিমার বাড়ি হীরাপুরেই। আমি এর আগেও 2-1 বার এখানে এসেছি, কাজে এখানকার ব্যাপারগুলো সব ভালো করেই জানি। এবার অফিস থেকে কদিনের ছুটি নিয়ে বেড়াতে এসেছি। পথে ট্রেনে দেখা হলো আপনার সঙ্গে, কাজেই এই কৌতূহল অত্যন্ত স্বাভাবিক। আর আপনার মতো প্রখ্যাত লোক যখন এই ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছেন, তখন নিশ্চয়ই এর মধ্যে কোনো জটিল মিস্ট্রি রয়েছে বলেই মনে হয়েছিল আমার। বেশ, আপনার সব কথাই মেনে নিলাম, দীপক বলে। কিন্তু এবার আর একটা কথার উত্তর দিন মিস্টার হালদার। সেদিন আপনি আপনার পরিচয় গোপন করেছিলেন কেন? গোপন করেছিলাম? লোকেন হালদার থতমত খেয়ে যায়। হ্যাঁ, আপনার নাম লোকেন হালদার নয়, তবুও আপনার সুবিধার জন্য আমি এই নামেই ডাকবো আপনাকে। মানে আপনি কি বলছেন মিস্টার চ্যাটার্জি? আমি বাধা দিয়ে দীপক বলে, সেদিন থেকেই ভাবছিলাম আমি, পরে আপনার পরিচয় আমার মনে পড়লো হঠাৎ। এখন আপনি এ নিয়ে মাথা ঘামান
আমি চলি লোকেনবাবু, গুড ইভিনিং। লোকেন হালদারকে কোনো কথা বলার অবকাশ না দিয়েই দীপক উঠে দাঁড়ায়। ঘুমিয়ে পড়েছে পৃথিবী। নিথর মৃত্যুর মতো স্তব্ধ কালো রাত নেমে এসেছে ধরণীর বুকে। নিথর শীতলতা এনে কে যেন ধীরে ধীরে পৃথিবীকে গ্রাস করতে উদ্যত হয়েছে। নদীর ধার থেকে ফিরে ঘণ্টাখানেক নিজের ঘরে বিশ্রাম নিয়েছিল দীপক। এবার বাংলো ছেড়ে বেরিয়ে ধীরে ধীরে ফ্যাক্টরির দিকে সে এগিয়ে চলে। অত্যন্ত সন্তর্পণ তার গতি। মার্জারের চেয়েও লঘু পদে সে এগিয়ে যায়। কোমরে তার রিভলভারটা ঠিক জায়গাতেই গোঁজা আছে। পায়ে পায়ে এগোয় দীপক। নিবিড় আঁধারে অবগুণ্ঠিত আবৃত সবকিছু। প্রকৃতি দেবী যেন কালো ওড়নার আড়ালে মুখ লুকিয়ে কাঁদছেন। কি করুন, কি বেদনায় ভরা রহস্যময় সে কান্না। জলসান্ধ্য বাতাসের সাথে যেন সে কান্না মিলে মিশে একাকার হয়ে গেছে। দীপক ধীর পদে এগিয়ে চলে। কোম্পানির শ্রমিকদের বস্তি আর ফ্যাক্টরিটা বেশ ভালো করে আজ সে পর্যবেক্ষণ করবে বলে সংকল্প করেছে। কিন্তু ও কি একটা মূর্তি ধপধপ করে যেন এগিয়ে আসছে। রাতের কালিমা যেন বিকট একটা কায়ারূপী বিভীষিকার মূর্তি হয়ে উঠেছে। ধপ ধপ ধপ। কাছে, আরো কাছে। দ্রুত পদে সে মূর্তি যেন এগিয়ে চলেছে আপন মনে। 10-12 ফুট উঁচু সে মূর্তি। বিকট কালো তার দেহ। অন্ধকার রাত্রির নিস্তব্ধ বুকখানাকে কাঁপিয়ে কাঁপিয়ে একটা প্রেতায়িত বিভীষিকা ঘিরে যেন সে এগিয়ে চলেছে। কোন এক বুভুক্ষিত আত্মা যেন অপরিসীম ক্ষুধা বুকে নিয়ে এগিয়ে চলেছে খাদ্যের অন্বেষণে। তাকে দেখে সারা শরীর যেন অস্থির হয়ে ওঠে। ইচ্ছাশক্তি কেমন যেন ঝিমিয়ে আসে। মানুষ মাত্রেরই মনে জেগে ওঠে একটা অহেতুক অপরিসীম ভয়। কোমর থেকে রিভলভারটা খুলে নেয় দীপক। মূর্তির ডান হাত লক্ষ্য করে পরপর দুবারে রিভলভারের ঘোড়াটা টিপে দেয়। গ্রুম গ্রুম। স্তব্ধ নৈশ প্রহর যেন সে প্রচন্ড শব্দের উত্তরে পৈশাচিক অট্টহাসি হাসে। মানুষের কণ্ঠে ধ্বনিত হয় সুস্পষ্ট চিৎকার। বেদনামাখা সে কাতরখানি। মহাপৃথিবীর বুকের পাঁজর ভেদ করে যেন ভেসে ভেসে ওঠে অস্ফুট এক মুমূর্ষুর সুতীব্র আর্তচিৎকার। তারপর সব চুপ। ধপ ধপ ধপ। দ্রুত গতিতে মূর্তি এগিয়ে চলে। গতিবেগ আরো দ্রুত হতে থাকে। দূরে, বহু দূরে সে মূর্তি মিলিয়ে যায়। থেমে যায় শব্দ, থেমে যায় চিৎকার। সবকিছু যেন ভোজবাজির মতো মুহূর্তের মধ্যে চোখের সামনে থেকে মিলিয়ে যায়। দীপক দ্রুত এগিয়ে যায় ঘটনাস্থলের দিকে। মাত্র 8-10 পা এগিয়েই দেখতে পায় মাটির ওপর মানুষের পায়ের দাগ। কিন্তু অশরীরী চিরদিনই অদৃশ্য। তার পায়ের ছাপ মাটির ওপর পড়বে কেমন করে? আপন মনেই চিন্তা করে দীপক। কয়েক পা এগিয়ে যায় ধীরে ধীরে। ও কি! দীপক আবার বিস্মিত হয়ে দাঁড়িয়ে পড়ে। নরম মাটির ওপর এক স্থানে জমে রয়েছে তাজা টকটকে লাল কয়েক ফোঁটা রক্ত। তবে তার গুলি নিশ্চয়ই ব্যর্থ হয়নি। তার গুলি ঠিকই গিয়ে লেগেছিল সেই মূর্তির ডান হাতে। ডান হাতে গুলি লাগার জন্যেই সে ওইভাবে চিৎকার করে উঠেছিল। কিন্তু চিৎকার করেই সে পলায়ন করলো কেন? সত্যিই যদি এটা অশরীরী মূর্তি হতো, তবে তো সে ইচ্ছে করলেই মুহূর্তের মধ্যে তাকে হত্যা করতে পারত। আর অশরীরীর শরীর বলে কিছুই নেই। বুলেটই বা তার শরীরে বিদ্ধ হবে কেমন করে? ওটা তবে কি? ওটা কি তার চোখের ভ্রম, নাকি কোনো এক বিচিত্রদেহী জীব? চিন্তিত মনে দীপক বাংলোর দিকে ফিরল। ধীর পদবিক্ষেপে দীপক এগিয়ে চলে বাংলোর দিকে। যে উদ্দেশ্য নিয়ে সে বের হয়েছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মাঝপথে যে এমন একটা কিছু ঘটতে পারে তা সে আদৌ কল্পনা করতে পারেনি। কিন্তু এবার আর
দ্রুত পদে চলে না সে। দ্রুত চলার প্রয়োজন তার ফুরিয়ে গেছে। অনুসন্ধিৎসু অনুসন্ধিৎসু দৃষ্টি মেলে ধরে পথের দুপাশে। প্রতিটি জিনিস খুব মনোযোগের সঙ্গে লক্ষ্য করতে করতে চলে সে। কিছু দূর এগিয়েই থমকে দাঁড়ায় দীপক। উল্টো দিক থেকে কে একজন যেন এই দিকে এগিয়ে আসছে পায়ে পায়ে। দীপক সোজা হয়ে দাঁড়িয়ে রিভলভারটা তুলে ধরে লোকটার দিকে। গম্ভীর কণ্ঠে বলে, চুপ করে সোজা হয়ে দাঁড়াও। এতটুকু অস্থিরতা দেখালে বাধ্য হয়ে আমাকে গুলি ছুটতে হবে। আজ্ঞে আমি স্যার, মানে অতুল ঘোষ। মানে দয়া করে আমাকে গুলি করে মারবেন না। ও, আপনি অতুল্য বাবু, দীপক এগিয়ে এসে বলে। কিন্তু এত রাতে যে আপনি হঠাৎ এখানে আসবেন আমি তো তা তো বটেই। আমি কি আর আসতাম স্যার? বিকাশবাবু বললেন একটু খোঁজ করতে। বহুক্ষণ বের হয়েছেন, এখনো তিনি ফেরেননি কিনা আমিও ভাবলাম দেখি কোথায় গেলেন। এমন সময় শুনলাম বন্দুকের আওয়াজ, তাই ছুটতে ছুটতে এদিকে এসেছি। এ অঞ্চলে এসব শুনলেই কেমন যেন ভয় ভয় করে। বুকের মধ্যে যেন তা তো বটেই গুরু গুরু করতে থাকে। বিকাশবাবু আমার খোঁজ করেছিলেন। তা তো বটেই, কিন্তু ব্যাপার কি স্যার? বন্দুকের শব্দ কোত্থেকে এলো তা তো বুঝতে পারছি না। আমি বন্দুক ছুঁড়েছিলাম। অতুল্যবাবুর মুখের দিকে তাকিয়ে দীপক কথাগুলো বলে। তা তো বটেই, কিন্তু বন্দুক ছুড়লেন কেন তা তো বুঝতে পারছি না। অতুল্য ঘোষ দীপকের দিকে তাকান অদ্ভুত দৃষ্টিতে। দীপক বলে, কোনো রহস্যময় দৃশ্য দেখেই রিভলভারটা ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম অতুল্যবাবু, কিন্তু এখন বুঝতে পারছি না যে ভেতরের রহস্যটা কি। আপনি দেখেছেন স্যার? ভয়ার্ত দৃষ্টিতে দীপকের দিকে চেয়ে অতুল্য ঘোষ বলেন। আর এখানে দাঁড়াবেন না স্যার, চলুন এখনই এখান থেকে অন্যত্র যাওয়া যাক। এসব দৃশ্য যে একবার দেখে সে আর বেশি দিন বাঁচে না। আপনি এখানে আর দাঁড়াবেন না স্যার, কে জানে কোত্থেকে কি হয়। অতুল্য ঘোষ দ্রুত পদে চলতে শুরু করেন। দীপক তার সঙ্গে সঙ্গেই জোরে পা চালায়। অতুল্য ঘোষের সঙ্গে বাংলোর দিকে এগোতে এগোতে সে শুধু ভাবে, এটা কি সত্যি অতুল্য ঘোষের অহেতুক ভয়, না তার স্বেচ্ছাকৃত অপপ্রচারের চেষ্টা?